ব্যারিস্টার ফুয়াদ, আমরা আপনার কাছে একই প্রশ্ন করতে চাই, আপনি কবে নাগাদ নির্বাচন করবেন বলে বা হবে বলে আপনি মনে করেন জাতীয় সংসদ নির্বাচন? ধন্যবাদ। নির্বাচন তো এখন পর্যন্ত যেটা ডিক্লেয়ার্ড টাইম ফ্রেম যেটা বলে দেওয়া আছে যে এপ্রিলের ফার্স্ট হাফে আর কি, এইটা তো এখনো চেঞ্জ হয়নি আর কি। এবং এটা প্রধান উপদেষ্টা বরাবরই আপনার সেই জাতিসংঘে বসার পরে যাওয়ার পর থেকে যে সাইডলাইনে নিউ ইয়র্ক টাইমসে ইন্টারভিউ দিয়েছেন, তারপর থেকে কনসিস্টেন্টলি একই একই মানে উইন্ডোর কথা বলেছেন যে ডিসেম্বর 25 থেকে জুনের 26-এর মধ্যে নির্বাচনটা হবে, এবং এটাকে আরো বেশি কনসাইজ করে এপ্রিলে নিয়ে এসছেন। এরপরে যদি রাজনৈতিক দলগুলোর সাথে আবার কথা বলতে হয়, ওইটা আমার মনে হয় যে আমি সবসময় প্র্যাগম্যাটিজমে বিশ্বাস করি, ঐক্যমতে বিশ্বাস করি। কারণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস যদি ঐক্যমত ছাড়া হয় সেটা টেকসই হবে না। তো সেক্ষেত্রে বিএনপি যেহেতু বড় দল, তাদের একটা প্রস্তাবনা আছে, তারা ফেব্রুয়ারির ব্যাপারে এখন একমত হয়েছে। যদি এটা পরিবর্তন করতে হয় তাকে পলিটিক্যাল পার্টির সাথে আবার বসতে হবে। এবং নির্বাচনটা তো একমাত্র ম্যান্ডেট নাই সরকারের, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানের একটা ডিফারেন্ট অ্যাসপিরেশন ছিল, সংস্কার বিচার এবং সবগুলোকে একসাথে করেই নির্বাচনের যে ট্রানজিশন সেই এক্সিট রুটে যেতে হবে আর কি। এবং সেক্ষেত্রে আজকের যে জয়েন্ট কমিউনিক যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু এই কথাটা পরিষ্কার করে বলা হয়েছে, যদি সংস্কারের যে ডেডলাইন এবং বিচারের যে প্রোটোকল আলোচনার মধ্যে দিয়ে ঐক্যমত কমিশনের মাধ্যমে সেটা হবে, তৈরি হবে, প্রস্তুতি হবে, এই প্রস্তুতির ডেডলাইনের প্রেক্ষিতেই হচ্ছে আপনার নির্বাচনের তারিখ প্রয়োজনে আগিয়ে নিয়ে আসা হবে, এবং সেটা ঐক্যমতের ভিত্তিতে হবে। তো আমি আশাবাদী দূরত্বটা এখানে খুবই কম, এটা আলোচনার মাধ্যমে এটা আগে পরে করা সম্ভব। না, আপনি গতকালের যৌথ বিবৃতির পরও আপনি মনে করছেন যে নির্বাচনের যে ঘোষিত তারিখ বা যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যেটা এপ্রিলের প্রথমার্ধে হবে, এটি এখনো ওই জায়গায় আছে? এখনো সেখানেই আছে। এখনো সেখানেই আছে, মানে কেউ কেউ যে বলছেন যে নির্বাচনটি এই কিন্তু তিনি ওপেন, কিন্তু তিনি রিজিড না, মানে এখনো ওখানেই আছে। কিন্তু আমি যেটা মনে করি যে উনি এবং ওনার সরকার এই দিন তারিখের ব্যাপারে রিজিড না। আজকের মিটিং এর আউটকাম থেকে যেটা এসেছে, ওনারা এই ব্যাপারটাতে ফ্লেক্সিবল অন প্রিন্সিপল। প্রিন্সিপলটা কি? যে সংস্কার বিচারের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে যে একটা ওয়াইডার কনসেনসাসের আলোচনা চলছে, সেটার মধ্য দিয়ে এই দিনটা আকপেশ হতে পারে। সেটা কি এটা হচ্ছে আজকের সেইটা ডক্টর মোহাম্মদ ইউনূস কি জনাব তারেক রহমানের সাথে কথা বলে বুঝতে পারলেন যে তিনি আসলে তারিখের ব্যাপারে রিজিড না, ফ্লেক্সিবল না, আগেও বুঝতে পারছিলেন? না, দুই পক্ষের তো জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টে তো দুই পক্ষের জয়েন্ট, রাইট। তো যেহেতু যৌথ কমিউনিক, তো সেক্ষেত্রে দুই পক্ষকে তো আমি একইভাবে মূল্যায়ন করব, তারা দুই পক্ষই ফ্লেক্সিবল। ধরেন আমি শুধু ডক্টর ইউনূসের পার্টটা এখানে বুঝতে যেতেছি যে ডক্টর ইউনূস বা সরকারের পার্টটা কি এরকম যে এপ্রিল মাসে নির্বাচন হবে বলে তিনি বলেছিলেন এপ্রিল মাসের প্রথমার্ধে, এখন তিনি যৌথ বিবৃতিতে বলছেন এটা হলেও আগে হইলেও হইতে পারে, আমি ওপেন আছি। তো এইটা কি জনাব তারেক রহমানের সাথে বৈঠকের ফলাফল? এটা আমার কাছে মনে হয়েছে উনি বরাবরই এইসব ব্যাপারে যথেষ্ট ফ্লেক্সিবল। আমি যতবার যমুনাতে অথবা ফরেন সার্ভিস একাডেমিতে প্রফেসর ইউনূসের সাথে মিটিং এ ছিলাম, আমার বরাবরই মনে হয়েছে উনি অত্যন্ত উদার, যে কোনো সিরিয়াস ওপিনিয়নকে উনি নিতে পারেন, এবং ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে উনি যথেষ্ট ফ্লেক্সিবল, দিন তারিখ পজিশন পরিবর্তন করা, এবং এটি উনি বারবার করেছেন। এই জায়গাটা কিন্তু উনি দেখবেন যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার ব্যাপারে কিন্তু উনি এখনই প্রস্তুত ছিলেন না। কিন্তু যমুনাতে লাস্ট যে আমরা মিটিং এ গেলাম ফরেন সার্ভিস একাডেমিতে, সেখানে পলিটিক্যাল পার্টিগুলো সিরিয়াসলি ওনাকে অনুরোধ করেছে যে যেহেতু বড় দলগুলো চাচ্ছে একটা ডেডলাইন, একটা সাম ফর্ম, আপনি একটা রোড ম্যাপ দিয়ে দেন, তাতে টেনশনটা কমে যাবে। আমরা এই বিষয়টা আলোচনায় আসবো, কারণ আপনার কথা আমাকে আসলে অনেকগুলি চিন্তার খোরাক দিচ্ছে। আপনি বলছেন যে উনি নির্বাচনের জন্য প্রস্তুত ছিলেন না, তার মানে কি ধরেন পলিটিক্যাল পার্টিগুলি তাকে এরকম চাপ দিল না, তাইলে কি উনি নির্বাচনটা জুন মাসের 30 তারিখে দিতেন? মানে সেটা তার ইচ্ছা ছিল? প্রস্তুত মানে বলছি ঘোষণাটা না, ঘোষণাটা হয়তো আরেকটু পরে দিতেন, সেটা বলছি। নির্বাচনের জন্য প্রস্তুত কেন নির্বাচনের ঘোষণাটা হয়তো আরেকটু, কেন ঘোষণাটা কারণ হচ্ছে আমি যতটুকু ধারণা করেছিলাম ঐক্যমত কমিশনের মাধ্যমে সংস্কার এবং বিচারের জুলাই সনদের রোডম্যাপটা জুলাই আগস্ট নাগাদ ফাইনাল হয়ে যাবে। তখন আসলে আলোচনা করার প্ল্যান ছিল যে কতটুকু আমরা বাস্তবায়ন করব, কত দিনের মধ্যে করতে পারবো, এবং কি পদ্ধতিতে করব, এবং এটার এন্ডে গিয়ে নির্বাচনটা কখন হতে পারে, ওই ধারাবাহিকতাতে নির্বাচনের আলোচনাটা আসবার কথা। কিন্তু যেহেতু রাজনৈতিক দলের একটা বড় অংশ নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে এবং উনি ওই অনুরোধটা রেখেছেন, অতএব ওনার এই ফ্লেক্সিবিলিটিটা ওনার মধ্যে আছে, এটা আমি দেখেছি বারবার আর কি, ন্যাশনাল ইন্টারেস্টে।
আমি এই ব্যাপারটা একটু জনাব ওয়াহিদুজ্জামান আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে নির্বাচনের ডেট নিয়ে বিএনপি প্রথমে 3 মাস বলেছিল, তারপরে যত তাড়াতাড়ি বলেছিল, তারপরে যৌক্তিক সময় বলেছিল, তারপরে আবার বলেছিল যে না ডিসেম্বরের মধ্যেই হতে হবে এবং ডিসেম্বরের মধ্যে হবে। এই ডিসেম্বর এবং জুনের 30 তারিখও যদি আমরা ধরি, বিষয়টার মধ্যে পার্থক্য মাত্র 6 মাস। এটার ক্ষেত্রে বিএনপিকে এত চাপ দিতে হলো কেন, এত মারমুখী অবস্থানে কেন যেতে হলো? মারমুখী বা চাপমুখী আমি যেরকমই বলি না কেন। প্রথম কথা হচ্ছে যে এটা তো ডেফিনেটলি মারমুখী অবস্থান না। যারা রাজনৈতিক সংস্কৃতির সাথে পরিচিত, স্পেশালি উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে পরিচিত, আপনারা জানেন যে এটা নিউ ইয়র্ক বা ডালাসের বিক্ষোভের সাথে বাংলাদেশের পরিস্থিতি মেলে না। সেটা তিনি যত বড় পিএইচডি হন আর যত বড় সমাজসেবী হোক, যত বড় এনজিও কর্মী হন, তিনি বাংলাদেশের সাথে ম্যাচ করে যান। হ্যাঁ, নিউ ইয়র্কে আপনি একটা পোস্টার নিয়ে দাঁড়ালে 10টা মিডিয়া চলে আসবে, এই লোক একটা প্ল্যাকার্ড দিয়ে কেন দাঁড়িয়েছে, এটা খোঁজার চেষ্টা করবে। বাংলাদেশে এটা হয় না। এখন দেখেন, আমরা যারা, আপনি নিজেও সরকারি চাকরি করেছেন, কিছুদিনের জন্য হলেও করেছেন, আমরা যারা করেছি বা আমরা যারা প্ল্যানিং করেছি বা আমরা যারা ছোটোখাটো কাজও করেছি, আমরা জানি যে আমরা সবসময় একটা প্ল্যান করি। সে আমাকে যদি একটা কাজ দেওয়া হয় যে 100 দিনের মধ্যে এই কাজটা করতে হবে, আমি একটা প্ল্যান করে জানিয়ে দিই যে আমি 10 দিনে এই কাজ করব, তারপরের 10 দিনে এই কাজ করে এইভাবে। তো এই সরকার কিন্তু তারা কিন্তু প্রথম থেকেই তারা কিন্তু এটা এই ধরনের কোনো টাইমলাইন দেয় নাই যে ঠিক আছে আমরা এই সংস্কারগুলো এই সময়ের মধ্যে করব, ওই সংস্কারগুলো এই সময়ের মধ্যে করব, ভোটার তালিকা এই নাগাদ হাল নাগাদ করব, এটা করব ওইটা, কোনো টাইমলাইন কিন্তু নাই, ফ্লেক্সিবল ছিল। আর বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে এটা বলে নাই, বলছিল 3 মাসের মধ্যেও অতীতে নির্বাচন করার নজির রয়েছে। এখন কথা হচ্ছে যে কেন বিএনপি নির্বাচনের জন্য চাপ দিয়েছে। কারণ হচ্ছে যে বিএনপি বারবার লক্ষ্য করছে, বিএনপি প্রথম থেকেই বলে এসেছে এই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করছি এবং করব। এই সরকারকে আমি একটু আমি আপনার সাথে একমত হয়েই আমি একটু বলি যে বিএনপি কিন্তু সরকারকে চাপ দিতে শুরু করেছে যখন প্রফেসর ইউনূস একটা টোটাল, যদিও একটা রেঞ্জ রাইখা একটা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন করবেন। তখন কিন্তু বিএনপি চাপ দিতে শুরু করেছে যে না ডিসেম্বরেই হইতে হবে। ওইটা কেন, মানে ডিসেম্বর আর জুনের মধ্যে তফাৎটা কতখানি আপনি আমাকে বলেন। যে মানে এই 6 মাসটাতে বা এই 6 মাসের একটা টাইমিংয়ে আমি তো অঙ্ক করে বুঝতেছিলাম যে এটা রমজানের আগে ইলেকশনটা দিতে হবে, কারণ রমজানের পরে পাবলিক এক্সামিনেশন আছে, গরম আছে, ওটা তো আসলে মানে আসলে 2 মাসের পার্থক্য। এইটা মাঠের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? কারণ হচ্ছে যারা নির্বাচনমুখী রাজনীতি করে, যারা অতীতে কখনো নির্বাচনমুখী রাজনীতি হয়তো করেন নাই বা বাংলাদেশে নির্বাচনমুখী রাজনীতি করেন না, তারা বিষয়টা হয়তো বুঝতে পারতেছেন না যে ডিসেম্বর বা শীতকালের নির্বাচনটা কেন চাওয়া হয়, কেন দেওয়া হয়। কারণ অতীতে আপনি দেখেছেন যে আপনার জুনে নির্বাচন হয়েছে বা অক্টোবরে নির্বাচন হয়েছে, টার্ন আউট কম হয়। কারণ হচ্ছে যে নির্বাচনটা ডিসেম্বরে দেওয়ার কারণ চাই আমরা এই কারণে স্কুলের পরীক্ষাগুলো শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে আবহাওয়াটা অনুকূল থাকে, বৃষ্টি হয় না, এবং এই সময়টা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জন্য একটা প্রপার টাইম। দেখবেন আন্দোলনও কিন্তু এই সময়টাই হয়, শীতের সময় এই সময়টা আন্দোলন হয়। আর যখন উনি টাইম ফ্রেম দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তাহলে এটা আলটিমেটলি তো ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন উপদেষ্টা বা বিভিন্ন ধরনের কথা বলছেন যে না আমরা শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য আসি নাই। কেউ কেউ বলছেন যে না জনগণ নির্বাচন চায় না। এটা সবচেয়ে মানে একটা বিভ্রান্তকর মেসেজ যাচ্ছিল জনগণের কাছে যে জনগণ নির্বাচন চায় না বা জনগণকে আন্ডার এস্টিমেট করা হচ্ছিল। আসলে তো জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল তো এটা চাইবে না যে জনগণকে আন্ডার এস্টিমেট করা। আমার কাছে মনে হচ্ছে যে জনগণের কথা তো আমরাও বলি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসও ওইখানে গিয়ে জনগণের কথাই বলতেছেন, মানে জনগণের কথার বাইরে তার কোনো কথা নাই, মানে দোহাইটা জনগণের। যাই হোক, আমি দুইটা বিষয়ে জনাব এ কে ওয়াহিদুজ্জামান, আপনি তো শিক্ষক মানুষ, আপনার কাছে আসি আরেকটু পরে। আমি একটু আরেকজন মানে খুবই আমি বলবো হচ্ছে বাগ্মী এবং যিনি যুক্তি এবং তর্ক দিয়ে কথা বলতে পছন্দ করেন, সে ব্যারিস্টার ফুয়াদের কাছে আমি একটু যেতে চাই। যে ব্যারিস্টার ফুয়াদ, আপনি আমাদের একটু বলেন তো যে এনসিপির পক্ষ থেকে, অ্যাটলিস্ট এনসিপির একজন বড় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে বাংলাদেশের একজন সরকার প্রধানের লন্ডনে গিয়ে এই জুলাই সংস্কার সনদ ইত্যাদিকে পাশ কাটিয়ে নির্বাচনকে একটু এগিয়ে নিয়ে আসা এক ধরনের মানে
উনি যে শব্দটি ব্যবহার করছেন এটি খুলতে চেয়েছিলাম, মানে উনি বলছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না। আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা, যে আপনার কাছেও কি এটি মনে হয় যে বাংলাদেশের একজন সরকার প্রধান একটি পার্টি চিফের সাথে দেখা করার জন্য আসলে লন্ডন গেলেন, কথা বলেন? অ্যাপারেন্টলি আমরা আর কোনো কারণ দেখি নাই ডক্টর ইউনূসের এইবারকার সফরে। তিনি যে পুরস্কারটি জিতেছেন সেটি খুবই মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের জন্য বা একজন নোবেল বিজয়ীর জন্য আসলে পুরস্কারটি খুব মানে আমি ঠিক জানি না। বেশে ফুয়াদ, আপনি তো অনেক কিছুর অনেক খোঁজখবর রাখেন, আপনি একটু আমাদেরকে আলোকবর্তিকা দেন। প্রথম কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের তো তার নিজস্ব পজিশন থাকবে, এনসিপির একটা পজিশন আছে। সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার্ড মানি আছে, যার একটা বড় মানে এই হারাম দূষিত টাকাগুলোকে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমের পানি দিয়ে, ওইখানকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়ে। তো সেই বাস্তবতায় যেটা হয়েছে, তারা চাচ্ছে ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে বসে এই অ্যাসেট গুলোকে ফ্রিজ করা, লন্ডার্ড মানিগুলোকে ট্রেস করা। বেশে ফুয়াদ, আপনি ওখানে আসলে বার করেছেন, আমার কাছে মনে হয় যে এটা মিথ্যা কথা বলতেছে সরকার। বিকজ এই লন্ডন মানি নিয়ে কথা বলার জন্য, লন্ডন মানির ব্যাপারটা আপনি জানেন, এটা সম্পূর্ণভাবে একটা আইন আদালতের ব্যাপার, এবং এটা ওভারটলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো এটা ঠিক হবে না। লন্ডনের কোর্ট এটা কখনো এটা এরকম হইতে দিবে না, এবং এটা কেউ কখনো কখনো বলে নাই। লন্ডনে টাকা চুরি করে নিয়ে লন্ডন ঠিকই জমজম, আপনি ঠিকই বলেছেন, সারা পৃথিবী থেকে মানে আফ্রিকা, লাতিন আমেরিকা, এই যে এইসব দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দুর্নীতি দেশগুলো সেখানে নিয়ে যায়, কিন্তু সেখানে এটা সরকার প্রধানরা এই বিষয়ে কখনো আলোচনা করেন, আমি শুনি নাই। এখন আপনি আমাকে বলতে পারেন। আমার ধারণা সরকার এখানে মিথ্যা কথা বলতেছেন, সম্পূর্ণ রকমের মিথ্যা কথা বলতেছেন, যেই কারণে প্রধানমন্ত্রী দেখা পান নাই ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাকে কাভার আপ করতেছেন তার প্রেস সেকশন। দিস ইজ মাই মানে আমার যোগ বিয়োগ আর কি। এখন বিষয় হচ্ছে যে মানে দুদকের চেয়ারম্যান এখানে সফর সঙ্গী আছে, সরকার প্রধানকে নিয়ে গিয়া এই প্রকাশ্যে এসব আলোচনা করা আমি জীবনে শুনি নাই ভাই, আপনি আমাকে রেফারেন্স দিতে পারেন? সেটা না, যেটা হচ্ছে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে সার্টেনলি হয়তো দুদক প্রধান থাকতেন না, কিন্তু যেটা হয় যে অনেকগুলো প্রোটোকল মিটিং তো থাকে আপনার, যে আপনি ক্রাইম এজেন্সির সাথে মিটিং এ হয়তো দুদকের প্রধান যাবে, ওইখানকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিং এ হয়তো ব্যাংকের গভর্নর যাবে, অনেকগুলো মাল্টিপল মিটিং, বাণিজ্য যে উপদেষ্টা আছে ওখানে, বাণিজ্য যে সেক্রেটারি স্টেট আছে তার সাথে মিটিং এর স্কেজুয়াল দেখলাম। তো সবকিছু মিলায় সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয়, যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা, এবং যেহেতু একটা হেড অফ স্টেট আর একটা হেড অফ স্টেটের সাথে এই বিষয়টা রেইজ করবেন, এবং যেহেতু একজন মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট এই ক্রাইমের সাথে জড়িত, এবং লেবার পার্টির গত ইলেকশন ডোনেশন থেকে শুরু করে মেজর যারা ডোনেশন দিয়েছে এর ভিতরে আওয়ামী লীগের এই বিশাল ক্রিমিনাল অলিগার্ক এরা জড়িত আছে। অতএব সেই জায়গাতে যেহেতু গত ইলেকশন ফান্ডিং এর সাথে বর্তমান প্রাইম মিনিস্টার জড়িত, ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে হবে। ফুয়াদ, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আপনি বিলাতি ব্যারিস্টার, কিন্তু আমি এই বিষয়গুলি কূটনীতিতে সত্যি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানের সাথে কথা বলবেন কিনা সেটা বহু আগে ঠিক হয়ে যাওয়ার কথা। এটা আমি লন্ডনে গিয়া আমি দেখবো উনি কানাডায় আছেন না এখানে আছেন, তারপর আমি এটা বৈঠক করবো। ইটস এ নো। আপনি ভাই সজ্জন মানুষ, আপনি এটা স্বীকার করেন যে সরকার এটা ফেইলার, সরকার এটা কাভার আপ করতেছে। ডক্টর ইউনূস এখানে একটা পুরস্কার নিতে গেছেন। ওইটা তো আমি শুরুতে বলেছি যে এটা রাষ্ট্রের বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য হচ্ছে এইটা তাদের উদ্দেশ্য, ওখানে তারা কেন গেছেন। এখন দ্বিতীয় যেটা হচ্ছে পুরস্কারের বিষয়টা আসছে, থার্ড হচ্ছে এখানে সাইড মিটিং এ হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মিটিং হচ্ছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে মিটিং করবার জন্যই ওখানে গেছে, এটার সাথে আবার আমি একমত না। হ্যাঁ, ওইটা আমি বোধ করি না, যেটা আমার কাছে খুবই এম্বারাসিং লেগেছে যে এরকম নোবেল পাওয়ার পরে অথবা আমেরিকার কংগ্রেশনাল মেডেল পাওয়ার পরে আপনার এই রাজা রানীর এই কি হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে যেতে হবে, এটা খুব জরুরি কোনো বিষয় ছিল না। কিন্তু ওইটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি সেই ধরনের দুদক এবং ব্যাংকের গভর্নর রিলেটেড যে রেলেভেন্ট এজেন্সি গুলো আছে তাদের সাথে যদি মিটিং করা যায়, এবং প্রধানমন্ত্রীর সাথে মিট আপের যে অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই, এটাও খুব বিব্রতকর যে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে সেখানে মিটিং এর প্রোটোকল আগে থেকে কেন ঠিক হয় নাই, কারণ এটাকে বলা হয়েছে রয়্যাল ভিজিট, এবং আমি রয়্যাল ভিজিট বলতে বুঝি যে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ ভিজিট হচ্ছে রয়্যাল ভিজিট। শুধু পুরস্কার নেওয়াটা এটার অংশ থাকে না, এর সাথে প্রাইম মিনিস্টারের মিটিং থাকে এবং অন্যান্য রিলেটেড যে মিনিস্টার্স আছে তাদের সাথে এখানে প্রোটোকল মিটিং থাকে। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এটা আসলে রয়্যাল ভিজিট না, এটা শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যাওয়া হয়েছে সেখানে,
এবং এইটা সরকারকে পরিষ্কার করতে হবে যে সরকার যে যে উদ্দেশ্যের কথা বলছে এবং সেটা করবার জন্য তারা আসলে কি করেছে। আমরা দেখলাম ওখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং করেছে, তারপর নৌবাহিনীর যে ডেপুটি হেড তার সাথে মিটিং করেছে, বাংলাদেশের এই যে আমাদের মিনারেল রিসোর্স, এরপরে হচ্ছে বঙ্গোপসাগরের লজিস্টিক্স এর ব্যাপারে যে টিম আছে তাদের নিয়ে তারা আলোচনা করেছে। এইটা করবার জন্য কি আসলে আমার হেড অফ স্টেটকে দরকার ছিল কিনা, এই 40-50 জন মানুষকে নিয়ে কয়েক কোটি টাকা লস করার প্রয়োজন ছিল কিনা, এইটার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে। এবং তারা যেটা দাবি করেছে সেটার জন্য তারা কি কি করেছে সেই প্রোটোকলটা পাবলিক করা দরকার। কিন্তু দুই পক্ষের কোনটাই এক্সক্লুসিভলি অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয়নি। আমার মনে যে ব্যারিস্টার ফুয়াদ এটি খুব সুন্দর করে কয়েন করেছেন। আমি জনাব এ কে ওয়াহিদুজ্জামানকে, ব্যারিস্টার ফুয়াদ আসছি আবার আপনার কাছে, জনাব এ কে ওয়াহিদুজ্জামানের কাছে একটু আসতে চাই। জনাব এ কে ওয়াহিদুজ্জামান, আপনাদের একটি খবর কয়েকদিন আগে যে আমরা ক্রমাগতভাবে দেখছিলাম যে কারণে অকারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির পক্ষ থেকে, আমি অ্যাবসলিউটলি বলবো কারণে অকারণে তাকে আক্রমণ করা হচ্ছিল, এবং সেই আক্রমণের ধার এত বেশি ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে আমি জানি যে বিএনপি থেকে কাউকে কাউকে শোকজ নোটিশ দেওয়া হচ্ছে, কিন্তু যেগুলো আমি আসলে বলতেও চাই না, বলতে পারবো হয়তো, তার ধর্ম নিয়ে টাটানি সে করার সময় কি এত চিপ বিএনপির মতো একটা দলের থেকে ডক্টর ইউনূসের মতো একটা সম্মানী মানুষের বিপক্ষে এটা করা হয়েছে, যেটা অভাবনীয়। আমরা একটা খবর পড়েছি যে বেগম খালেদা জিয়াকে ইন্টারভেন করতে হয়েছে, বেগম খালেদা জিয়াকে বলতে হয়েছে যে তোমরা এরকমটা করো না, তারপরে পরিস্থিতি অন্যরকম হয়েছে। এই ব্যাপারটাকে আপনার জানা আছে কিনা? আমরা দেখতে পাচ্ছিলাম যে ডক্টর ইউনূসকে শত্রু বানিয়ে তোলার, এবং এজ ইফ ডক্টর মোহাম্মদ ইউনূস কি জানি কি করতেছেন, যেটা আমরা আসলে প্রতিহত করতে হবে এই মুহূর্তে, উনি যেন একটা বিরাট স্বৈরাচার, এরকম একটা জিনিস বিএনপির পক্ষ থেকে প্রচার বা করা হয়েছিল। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই। আসলে রাজনীতির মধ্যে একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে এই টক শো গুলো। এখন টক শোতে যখন আমরা বসি তখন আমার পেছনে তো কেউ নেই, আমার আশেপাশে কেউ নেই ধরিয়ে দেওয়ার জন্য যে আমি কি করব। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একজন রাজনৈতিক নেতা, অত্যন্ত বিখ্যাত রাজনৈতিক নেতা, তিনি আরেকজন রাজনৈতিক নেতার বিপক্ষে, একজন প্রয়াত রাজনৈতিক নেতার সম্পর্কে খুব আজে বাজে বলা শুরু করলেন। উনি উঠে গিয়ে তার পিঠে হাত দিয়ে 2টা চাপড় দিলেন, তারপর উনি ঠান্ডা হয়ে গেলেন। আমি যখন টকশোতে বসেছি খালেদ ভাই, তখন আমি অনেক কথাই বলে ফেলতে পারি, স্লিপ অফ টাং বলতে পারি, জজবার কারণে বলতে পারি, অথবা আমার সমর্থকদের সস্তা বাহবা পাওয়ার জন্য বলতে পারি। এটা সঠিক না। এবং এই ধরনের ঘটনা যখনই ঘটেছে বিএনপির পক্ষ থেকে শোকজ দেওয়া হয়েছে, আগেও দেওয়া হয়েছে। এবং আপনাকে আরেকটা জিনিস আমি নিশ্চিত করতে পারি, এই ধরনের একটা না, ঠিক আছে ওয়াহিদ ভাই, আপনি নাহলে এটা নিশ্চিত করলেন, কিন্তু আপনি আমাকে এটা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেইনস্টে একটা স্মিয়ার ক্যাম্পেইন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, তিনি ক্ষমতা ছাড়তে চান না, তার অনেক ভালো লাগতেছে ক্ষমতায় থাকতে, এবং তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছেন এর সাথে তার সাথে, এগুলি বিএনপির পক্ষ থেকে বলা হয় নাই। টকশো কথা আপনি বাদ দেন, সভাতে বলা হয় নাই, শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলা হয় নাই। বলা হয়েছে প্রত্যেকটাকেই তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে বলার ক্ষেত্রে। আরেকটা বিষয় আমি আপনাকে বলতে পারি, এটা আমার ধারণা যে অনেকেই আহত হয়েছে উনি যখন নাকি জাপানে গিয়ে একটা তথ্য দিলেন, সংবাদ সম্মেলনে একটা কথা বললেন, সেটা হচ্ছে যে শুধুমাত্র একটি দলই নির্বাচন চাচ্ছে।